নমস্কার। আজ বড় পবিত্র একটি দিন। আজকের দিনে আমরা যার নামে এখানে জড়ো হয়েছি, ভগিনী নিবেদিতা, তার জন্ম হয়েছিল 28 অক্টোবর 1867 সালে। আর এই স্থান যেখানে আমরা বসে আছি সেটিও অতি পবিত্র পুণ্যভূমি। বহু প্রাচীন মঠ, এই মঠ চণ্ডীপুর প্রায় শতাধিক বছরের প্রাচীন। এখানে কত মহান সাধুদের পায়ের ধুলি পড়েছে। তো আজকে এই পুণ্যভূমিতে এই পবিত্র দিনে এখানে উপস্থিত হয়ে আমি যে নিবেদিতার উপর দুটি কথা বলবার জন্য বিবেচিত হয়েছি, সেটা ঠাকুরমা স্বামীজির কৃপা ছাড়া আর কিছু না। ঈশ্বরের কৃপা কোনো মানুষের মধ্যে দিয়েই রূপায়িত হয়। আর সেই মানুষটি, সেই ব্যক্তিটি হলেন আমাদের পরম শ্রদ্ধেয় স্বামী গণদেবানন্দজি মহারাজ। উনি আমাকে যোগ্য বিবেচনা করে ডেকেছেন, বলবার জন্য বলেছেন। তাকে আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি। আমি ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে তারপর আমার কিছু বক্তব্য রাখব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমস্তে যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার। আজ থেকে 150 বছর আগের কথা। আয়ারল্যান্ডের একটা ছোট্ট গ্রাম, তার নাম হচ্ছে ডানডেলন। সেই গ্রামে স্যামুয়েল রিচমন্ড আর মেরি হ্যামিল্টন, এই দুই স্বামী বাস করতেন। স্যামুয়েল ছিলেন ধর্মযাজক। অত্যন্ত সজাতিবোধ ছিল তার ভিতরে, আদর্শবান যুবক ছিলেন। তাদের প্রথম সন্তান রূপে এসেছিলেন আমাদের নিবেদিতা, যার জন্মের পর নাম হয়েছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। তোমরা সকলেই সেটা মোটামুটি জানো। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, তোমরা জানো কিনা জানি না, তিনি জন্মের আগে থেকেই কিন্তু নিবেদিতা হয়ে গিয়েছিলেন। কত বছর পরে তার গুরু স্বামী বিবেকানন্দ তাকে অমরনাথে গিয়ে শিবের কাছে নিবেদন করলেন, ডেডিকেটেড, এই কথাটা থেকে সম্ভবত তার মনে নিবেদিতা নামটা এসে থাকবে। কিন্তু আমাদের তো কত লোকের বাবা মায়ের দেওয়া নাম আমরা সকলে কি সার্থক করে তুলতে পারি? সকলে পারি না। কিন্তু তার জীবনে অমোঘ ঋষি বাক্যের মতো সেই গুরুর দেওয়া নাম নিবেদিতা অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। তিনি সত্যিকারের কায়মনো বাক্যে নিবেদিতা হয়েছিলেন আমাদের ভারতের জন্য, ভারতের মানুষের কল্যাণের জন্য, ভারতের নারী শিক্ষার জন্য নিজেকে তিলে তিলে দান করেছিলেন। আর ভারত তার কাছে ছিল মায়ের সমান। তার গুরু বিবেকানন্দ এবং ভারত মাতা উভয় যেন তার কাছে মিলেমিশে এক হয়ে গেছিল। তিনি ভারতকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। তো সেই নিবেদিতার যখন জন্ম হয়, তার জন্মের আগে মায়ের মনে একটা অদ্ভুত ভয় হলো, ভয়, আশঙ্কা, একটা বিহ্বল ভাব এলো যে এখনকার দিনেও চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, তাও কিন্তু দেখবে যে সন্তানের জন্ম দেওয়ার সময় কত বিপদ হয়েই যায়। সন্তান হয়তো ঠিক ভূমিষ্ঠ হলো না, সুস্থ হলো না, মায়ের কোনো রকম বিপদ হয়ে গেল। তখনকার দিনে তো কথাই নেই, অনেক রকম অসুবিধা ছিল। মায়ের মনে একটা প্রসূতির মা, যে তার একটা স্বাভাবিক চিন্তা হওয়া। তিনি নিজের অজান্তেই একটা অদ্ভুত কথা বলে বসলেন। ভগবানের কাছে উনি প্রার্থনা করলেন, হে প্রভু, তারা খ্রিস্টান ছিলেন, অবশ্যই যিশুর কাছে প্রার্থনা করেছিলেন যে প্রভু, এই সন্তান যদি ঠিকঠাক মতো প্রসব হয় তাহলে আমি এই সন্তান আমি তোমাকে সমর্পণ করব। পরে নানা রকম সংসারের ঘাত প্রতিঘাতে আর অনেক বছরের ব্যবধানে তিনি সে কথাটা একেবারে ভুলে গিয়েছিলেন। পরে যখন নিবেদিতা সত্যি সত্যি ভারতের হয়ে গেলেন চিরতরে, তখন তিনি নিবেদিতার এক বান্ধবী ছিলেন, পরম বান্ধবী, যদিও তার থেকে বয়সে অনেক বড়, মিস ম্যাকলাউড।
এই ম্যাকলাউড আর নিবেদিতার মধ্যে যোগসূত্র হচ্ছে স্বামী বিবেকানন্দ। ম্যাকলাউড স্বামীজিকে নিজের গুরু বলতেন না, তাকে শিষ্য বলে তিনি নিজেকে মানতেন না, তিনি বলতেন আমি স্বামীজির বন্ধু, ফ্রেন্ড। তিনি যবে থেকে স্বামীজির সঙ্গে দেখা হয়েছিল তিনি নিজের বয়স কাউন্ট করতেন সেই দিন থেকে, বলতেন আজকে থেকে আমার নতুন জন্ম হয়েছে, আগের যতগুলো বছর বেঁচেছিলাম সেগুলো বৃথা, এটাই আমার নতুন জন্ম। তা যখন 60 বছর বয়স তখন তিনি বলতেন আমার এখন 30-35 বছর বয়স, এরকম। উনি ওনাকে নিবেদিতার মা বলেছিলেন মেরি, যে জানো আমি কুকু জন্মের আগেই কিন্তু তাকে নিবেদন করে বসেছিলাম প্রভু যিশুর চরণে, সে কথা আমি ভুলে গিয়েছিলাম। তাকে যখন দোলায় দোলনায় দোলা দিতাম, সে নীল চোখ, বড় বড় ডাগর চোখ, একটু রোগা সোগা হয়েছিল মেয়েটি, তাকে দোলা দিতে দিতে আমি বলতাম হ্যাঁ রে কুকুর, আমি কি সত্যি তোকে সমর্পণ করতে পেরেছি? আজকে দেখছি যে আমার কুকুর সত্যি সমর্পিতা। এই হলো নিবেদিতা। তো তিনি যখন একটু বড় হলে 10-11 বছরের বালিকা, তখন তাদের বাড়িতে স্যামুয়েলের এক বন্ধু এসেছিলেন। তিনি ভারত ভ্রমণ করে এসেছেন সত্য। তার ওই বালিকাকে দেখে খুব আকর্ষণ বোধ করলেন, যে বুদ্ধিদীপ্ত চোখ মুখ, আর তার ভেতরে যেন ধর্মের প্রতি একটা আন্তরিক একটা টান, এত ছোট মেয়ের মধ্যে সাধারণত সেটা দেখা যায় না। তিনি ওনাকে বললেন ডেকে যে তোমাকে ভারতবর্ষ একদিন ডাক দেবে। তখন নিবেদিতা বিস্মিত হয়ে ভাবলেন ভারতবর্ষ, সে কোথা? তারপর সত্যি সত্যি কিন্তু সেই ডাক একদিন এলো। শিক্ষার প্রতি তার ছোটবেলা থেকে একটা বিশেষ টান ছিল। আমি স্বামীজি তাকে নারী শিক্ষা, ভারতের নারী শিক্ষার দায়ভার অর্পণ করেছিলেন। আমি যেহেতু তোমরা অনেকে ছাত্ররা রয়েছে, তাই আমি শিক্ষার দিকটাকেই জোর দিয়ে বলবো। একটা মানুষের জীবন তো সম্পূর্ণ একটা বক্তৃতার মধ্যে বলা সম্ভব না, আমরা জীবনই বলতে পারি। এটা মনে রাখতে হবে যে একটা মানুষের জীবনই বলাটা সহজ। তিনি এত সালে জন্মগ্রহণ করেছেন, তাই তিনি এই কাজ করেছেন, তিনি এই সালে মৃত্যু হলো, এটা বলে দেওয়া যায়, কিন্তু একটা মানুষের জীবন বলা যায় না। জীবনটা কিন্তু আমাদের অনুধ্যান করতে হয়, আমাদের অনুভব করতে হয়। জীবনই আর জীবনের অনেক তফাৎ। তার একটা মহাজীবন, সেটা সব দিক স্পর্শ করা সম্ভব না। আমি শিক্ষার দিকটাকে জোর দিয়ে বলবো। তিনি শিক্ষা ব্যাপারটা তার ছোটবেলা থেকেই টানতো, সেজন্য তিনি ছোট থেকেই ডিসাইড করেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি বড় হয়ে শিক্ষয়িত্রী হব, শিক্ষিকার পেশা গ্রহণ করব। তো সেই মতো উনি 1884 সালে শিক্ষয়িত্রীর পেশা নিয়ে কেসউইক শহরে গেলেন। কেসউইক থেকে আবার উনি গেলেন রেক্সহ্যাম। তো এরকম চলছিল। ইতিমধ্যে হলো কি, ইংল্যান্ডে শিশু শিক্ষা নিয়ে একটা নতুন রকম পরীক্ষা নিরীক্ষা শুরু হলো, যে শিশুদের কিভাবে ভালো করে শিক্ষা দেওয়া যায়। তো এই ব্যাপারে নিবেদিতার খুব আগ্রহ হলো, উনিও এই পরীক্ষা নিরীক্ষা করতে চাইলেন, যে সুন্দর করে একটা নতুন রকম ভাবনা। তো তখন ওনার বন্ধুস্থানীয় পরিচিত একজন, তার নাম মিসেস ডি লিউ, উনি ইংল্যান্ডের উইম্বলডন শহরে 1890-তে একটা বাচ্চাদের জন্য স্কুল করলেন। উনি নিবেদিতাকে ডাকলেন যে তুমি কি আমার সঙ্গে কাজ করবে? উনি সানন্দে সেই প্রস্তাবটা গ্রহণ করলেন এবং উইম্বলডনে চলে গেলেন ওনার সঙ্গে স্কুলে কাজ করতে। তো নিবেদিতা ছিলেন প্রচন্ড আদর্শবাদী এবং স্বাধীনচেতা মেয়ে। ওনার আদর্শের সাথে কম্প্রোমাইজ করার কোনো স্বভাব ছিল না, যে কোনো কারণে আদর্শটাকে আমি একটা মানিয়ে গুছিয়ে চলবো, তা নয়। খাঁটি ছিলেন মনের দিক থেকে। 2 বছর কাজ করার পর একটা পরিচালন কমিটির সঙ্গে একটু মতান্তর হলো। তখন উনি ভাবলেন যে না, আমি নিজেই একটা স্কুল করবো। তো উইম্বলডন শহরেই খানিকটা দূরে 1892, 2 বছর ডি লিউয়ের সঙ্গে কাজ করার পর নিবেদিতা স্বাধীনভাবে একটা স্কুল করলেন। তো সেই স্কুলে উনি পড়াচ্ছিলেন। স্কুলটা খুব ভালো চলছিল, ওনার খুব নাম হয়েছিল। ওনার স্কুলে ছাত্রীরা খুব ভালো সন্তুষ্ট ছিল, তাদের অভিভাবকরা। এবং ইতিমধ্যে উনি সেসেমি নামে একটা বিখ্যাত ক্লাব ছিল ওখানে, সেই ক্লাবের মেম্বার হয়েছিলেন। এবং সেই সূত্রে ওনার সঙ্গে পরিচয় হলো সমাজের সব গণ্যমান্য শিক্ষিত মানে বুদ্ধিদীপ্ত মহলের সঙ্গে তার পরিচয় হলো। আর নিবেদিতা খুব ভালো বক্তৃতা দিতেন, বাগ্মী ছিলেন। উনি ধর্ম সম্পর্কে, দেশাত্মবোধ সম্পর্কে নানা জায়গায় বক্তৃতা দিতেন। ওই ক্লাবের আসরে গিয়ে যখন আলোচনা সভা হতো, ধর্মের উপর ওনার মতামতগুলো খোলাখুলিভাবে দিতেন। তারপর উনি বিভিন্ন জায়গায় প্রবন্ধ পর্যন্ত লিখতেন। তো এইসব করতে করতে ওনার বিদ্বৎ মহলে একটা বিশাল পরিচিতি হয়েছিল। অবশ্য এই সময়টাতেই ওনার মনের জগতেও একটা বিশাল পরিবর্তন চলছিল। ওনার ছোটবেলা থেকেই ধর্মের প্রতি একটা প্রকৃত ধর্ম, আনুষ্ঠানিক ধর্ম নয়,
যে ধর্মের মধ্যে যে নিহিত সত্য থাকে সেই সত্যের প্রতি ওনার একটা ভীষণ আকুলতা ছিল যে সেটা কি। উনি যত বড় হতে লাগলেন তত দেখলেন যে চার্চের ধর্ম মানে ঠিক ঠিক সত্য লাভে আমাদের সাহায্য করছে না, সেটা যেন শুষ্ক আকার সর্বস্বতায় দাঁড়িয়েছে। শুধু অনুষ্ঠান পালন এবং মানুষকে শাস্তির ভয় দেখিয়ে, নরকের ভয় দেখিয়ে অনুশাসন পালন করাচ্ছে, চার্চমুখী করাচ্ছে। সব থেকে বড় কথা, অন্য ধর্মমতগুলোকে চার্চরা মোটেই সাপোর্ট করে না। একটা ধর্ম সে হচ্ছে মানুষের আশ্রয়, সে মানুষকে বুকে টেনে নেবে, কিন্তু ধর্মের মধ্যে এত অনুদারতা, এত সংকীর্ণতা কেন থাকবে, এটা নিবেদিতার ভালো লাগতো না। ধীরে ধীরে ব্যাপারটা এমন পর্যায়ে গড়ালো যে উনি চার্চে যাওয়া বন্ধ করে দিলেন। ওনার বন্ধু মহলে এই ব্যাপারটা জানতো যে উনি ধর্মের প্রতি আস্থা হারাচ্ছেন, চার্চে যাচ্ছেন না। তো এই সময় হলো কি, ওনার জীবনের যে মাহেন্দ্র ক্ষণ উপস্থিত হলো, সেটা হলো 1895। স্বামী বিবেকানন্দ তখন বেদান্ত প্রচার করতে লন্ডনে এসেছেন। নিবেদিতার এক বন্ধু ছিলেন, তার নাম লেডি মার্ভেসন। ওনার ওয়েস্ট এন্ডে একটা বাড়ি ছিল। সেই ওয়েস্ট এন্ডের বাড়িতে উনি স্বামী বিবেকানন্দকে ডাকলেন, নিমন্ত্রণ করলেন কিছু বলবার জন্য। তখন উনি ওনার বিশিষ্ট বন্ধুদের নিমন্ত্রণ করলেন, তার মধ্যে নিবেদিতা একজন। মার্গারেট, আমরা এখনো নিবেদিতা তিনি হননি, মার্গারেটকে ডাকলেন যে তুমিও এসো, তোমার যে ধর্ম সম্বন্ধে মনে কিছু প্রশ্ন আছে, আমার মনে হয় এই হিন্দু যোগী তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে। তখন নিবেদিতার মনে দুটো ভাব এলো। একটা, উনি ভাবলেন যে অনেক তো শুনেছি লেকচার, আর আবার কি শুনবো, নতুন করে আর কি বলবেন। আবার আরেকটা মন বললো যে না, নতুন হিন্দু যোগী এসেছেন, কি বলবেন দেখাই যাক না, শোনা যাক। তার কিছুদিন আগে উনি লাইট অফ এশিয়া বলে বইটা ওনার হাতে এসেছিল। তাতে উনি বুদ্ধের জীবন ও বাণী পড়ে খুব প্রভাবিত হয়েছিলেন, ওনার ভালো লেগেছিল। ভারতীয় ধর্ম এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে উনি অনেক কিছু জানতে পেরেছিলেন। এরকম একটা মানসিক অবস্থায় উনি স্বামীজির সঙ্গে ওনার প্রথম দেখা হলো লেডি মার্ভেসনের বাড়িতে, ওয়েস্ট এন্ডের বাড়িতে। সেই প্রথম সাক্ষাৎকে নিবেদিতা খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আমাকে একটু টাইমটা ধরিয়ে দেবেন, এখন কতক্ষণ হয়েছে? হ্যাঁ, তো ছোট করতে হবে, তাই জানি না। ঠিক আছে, আমি স্বামীজির দিকটা একটু কমিয়ে দিচ্ছি, তারপর আসলে বলতে গেলে কোনো। তো স্বামীজির সঙ্গে ওনার দেখা হলো, মানে এই বর্ণনাগুলো দিতে লোভ লাগছে। স্বামীজির সঙ্গে দেখা হলো, উনি সুন্দর করে বর্ণনা দিচ্ছেন। কথা বলবে না, শোনো, একটা দিনের জন্য, নিবেদিতার জন্য চুপ থাকো আর শোনো, এগুলো ভালো করে শোনো। তা স্বামীজিকে দেখলেন উনি গিয়ে, যে সেই লম্বা আলখাল্লা করে গেরুয়া রঙের, উনি ফায়ার প্লেসের পাশে বসে আছেন, শ্রোতারা চারদিক থেকে ওনাকে ঘিরে রয়েছে। ওনার দেখেই মনে হলো সেই, উনি তো সদ্য লাইট অফ এশিয়া পড়ে এসছেন, যে এক ভারতীয় যোগী যেমন মুনি ঋষিরা হোম কুণ্ড জ্বালিয়ে আগুনের সামনে বসে থাকেন আর শিষ্যরা ঘিরে থাকে, তার কাছে ধর্ম উপদেশ নেয়, ঠিক যেন সেরকম একটা পরিবেশ। মুগ্ধ হলেন, বসলেন গিয়ে। কিন্তু স্বামীজি যা বলেছিলেন সেই কথাগুলোর মধ্যে সত্য আছে বলে ওনার বিশ্বাস হয়েছিল, তো সেটা উনি মনে প্রাণে মেনে নিতে পারেননি। কারণ এটা স্বাভাবিক, উনি একটা অন্য ধর্মমতে বিশ্বাসী, আজন্ম অন্যরকম একটা ধর্মমত, অন্য দৃষ্টিভঙ্গিতে লালিত, চট করে তো বেদান্তের তত্ত্ব ধারণা করার মতন মানসিক অবস্থা তৈরি হয়নি। তো সেজন্য ভালো করে বুঝতে না পারলেও উনি নোট করে নিয়েছিলেন। সেই নোটে উনি লিখে রেখেছিলেন যে উচ্চাঙ্গের সঙ্গীত আমাদের মনে যে একটা অপূর্ব মূর্ছনার সৃষ্টি করে, স্বামীজির বক্তৃতা আমার কাছে সেরকম লেগেছিল। কিন্তু পরে যতদিন যায়, আমি যতবার ওটা পড়েছি, আমি তত বিস্মিত হয়েছি, আমার আরো নতুন করে ভালো লেগেছে। কেন আমার এই উদাহরণটা আমার এত ভালো লেগেছে, মানে আমি ব্যক্তিগতভাবে বলছি, আমরা যখন ক্লাসিক্যাল গান শুনি, ক্লাসিক্যাল গানের অনেকগুলো ব্যাকরণ থাকে, রাগ রাগিনী বিভিন্ন রকম থাকে, আমরা সবাই কিন্তু সেটা বুঝি না। কিন্তু ওই গানের যে মেলোডিটা, সেটা আমাদের মনটাকে স্পর্শ করে, খুব ভালো লাগে শুনতে। এক একটা ঋতুর উপর এক একটা রাগ হয়, বসন্তের একটা রাগ, বর্ষার একটা রাগ, সেইটা মনটাকে খুব ছুঁয়ে যায়। কিন্তু যখন ওই গানের ব্যাকরণগুলো যদি বোঝা যায়, সেটা আরো এনজয় করা যায়। তো নিবেদিতা এই উদাহরণটা খুব সুন্দর দিয়েছেন, যে উচ্চাঙ্গ সঙ্গীতের মতন তার বক্তৃতা। তো এইভাবে তো স্বামীজির সঙ্গে পরিচয় হলো, এবং তারপর স্বামীজি যতদিন লন্ডনে ছিলেন, যতগুলো বক্তৃতা দিয়েছেন, উনি সবগুলোতেই উপস্থিত থাকতেন। ধীরে ধীরে একটা আকর্ষণ তৈরি হচ্ছে, কিন্তু সেই আকর্ষণ শুধু চরিত্রের উপর, এখনো ব্যক্তি স্বামীজিকে তিনি ভালোবাসেননি।
তিনি বলছেন যে এই মানুষটি, এই ব্যক্তিটি বিরচিত উপাদানে গঠিত, হিরোইক মেটেরিয়াল উনি বলছেন। সেই বিরচিত উপাদানটাকে আমার ভালো লেগেছে, আর তার স্বজাতি প্রেমের নিকট আমি আনুগত্য স্বীকার করতে চেয়েছি, সেটা শুধুমাত্র তার চরিত্রের কাছে এই আনুগত্য। তারপর বিভিন্ন যখনই উনি বক্তৃতা দিতেন, প্রত্যেকটা বক্তৃতার শেষে প্রশ্নোত্তর পর্ব হতো, প্রশ্ন করতেন, সমস্ত দিনেই নিবেদিতা স্বামীজিকে বাঁকা বাঁকা প্রশ্ন করতেন। স্বামীজিও দেখলেন যে অন্য সমস্ত শ্রোতাদের মধ্যে থেকে এই মেয়েটা আলাদা, এর মধ্যে একটা খুব সম্ভাবনা আছে, অসম্ভব বুদ্ধিমতী, প্রতিভাময়ী, এবং সমস্ত জিনিসটাকে যুক্তি দিয়ে বুঝে নিতে চায়, ও আলাদা। তো স্বামীজিও তখন উত্তর দিতেন, কিন্তু যা উত্তর দিতেন নিবেদিতার সমস্ত যে প্রচলিত ধ্যান ধারণা তার মনের মধ্যে যে একটা ছিল ধর্ম সম্পর্কে, সেগুলো যেন একদম ভেঙে চুরমার হয়ে যেত, আর তার অহংকারে ভীষণ আঘাত লাগতো, উনি মেনে নিতে পারতেন না, বারবার তর্ক করতেন। তার জন্য খারাপও লাগতো, ওনার বান্ধবীরা বলতো যে আমরা তো স্বামীজির সব কথা সুন্দর মেনে নিতে পারি, তুমি কেন মানতে পারছো না। তো সেই কথাটা নিবেদিতার মনটা না খারাপ লাগতো, ওটা অস্বস্তি হতো যে আমি সত্যি তো ওদের মতন করে আমি কেন মানতে পারছি না। তো স্বামীজি একদিন আলাদা করে ওকে ডেকে বললেন যে দেখো, তুমি যে আমার কথাগুলো নির্বিচারে মেনে নিতে পারছো না, এর জন্য দুঃখ পেও না, আমিও তোমারই মতো, আমার গুরুদেবকে আমি কম জানাইনি, 6 বছর ধরে শ্রীরামকৃষ্ণদেবকে আমি এরকম তর্ক করেছি, মেনে নিইনি, নানা রকম ভাবে পরীক্ষা করে বাজিয়ে নিয়েছি, তবেই না আমি এই পথের সমস্ত খুঁটিনাটি জানতে পেরেছি। এই পথ মানে হচ্ছে আমাদের আত্মিক উন্নতির পথ, আধ্যাত্মিক উন্নতির পথ, একটা মানুষকে মানুষ থেকে দেবতা হয়ে ওঠার যে উত্তরণ, সেই পথ। তো এইভাবে ওনাদের সম্পর্কটা তৈরি হচ্ছিল। নিবেদিতার বারবার মনে হতো যে আমি যেন একটা অন্য কাজের জন্য, আমার জীবনে একটা ডাক আসবে, আমাকে কোথাও একটা যেতে হবে, কিন্তু কি সেটা সম্পর্কে কোনো স্পষ্ট রূপরেখা তখন ওনার মনে গড়ে ওঠেনি। তো একদিন এরকম একটা প্রতিবাদ বেশ একচোট হয়ে গেল। সেই প্রশ্নোত্তর পর্বের শেষে স্বামীজি হঠাৎ করে বললেন সবার দিকে তাকিয়ে, জগতে আজকে কিসের প্রয়োজন জানো? সবাই তাকালো। তখন স্বামীজি বলছেন, দেখো, জগৎ চায় এমন 20 জন নরনারী যারা সদর্পে রাস্তায় দাঁড়িয়ে বলতে পারবে যে একমাত্র ঈশ্বরই আমাদের সম্বল, আমরা আর কোনো কিছুকে পরোয়া করি না। এরকম পারবে? বলো, কে কে তোমরা আমার সাথে যেতে প্রস্তুত? এই বলে উনি উঠে দাঁড়ালেন আর কারোর দিকে তাকাতে লাগলেন, যেন মনে হলো তাদের নিজের কাজের জন্য চাইছেন। নিবেদিতার খুব নাড়া লাগলো, তিনি ভাবলেন দাঁড়ান, কিন্তু উনি বসেছিলেন। তারপর স্বামীজি বললেন, কিসের ভয়? যদি ঈশ্বর আছেন, এ কথা সত্য হয়, তাহলে জগতের কি প্রয়োজন? আর ঈশ্বর বলে যদি কিছু না থাকেন, তাহলে জীবনের কি কোনো অর্থ আছে? এই কথাটুকুকে নিয়ে নিবেদিতা বাড়িতে গিয়ে অনেক ভাবলেন। মার্গারেট চিন্তা করলেন যে কথাটা এত নির্মম সত্য যে ঈশ্বর বস্তু, ঈশ্বর হলো একমাত্র সত্য বস্তু, আর জগতে তাকিয়ে আমরা যা কিছু দেখি, জড় বলুন প্রাণ বলো, সমস্ত কিছু আমাদের ধন জন জীবন যৌবন আয়ু সমস্ত কিছু নশ্বর, যেন সমুদ্রের ঢেউয়ের মতো সেগুলো মহাশূন্যে মিলিয়ে যাচ্ছে, প্রত্যেক মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু একটা কিছু স্থির বস্তু যদি না থাকে, তাহলে জগৎটা তো অর্থহীন হয়ে যায়। কিসের জন্য বেঁচে থাকা, কিসের জন্য জীবন, কিসের জন্য সবকিছু? কোন ভিত্তির উপর দাঁড়িয়ে মানুষ স্বপ্ন দেখবে, মানুষ কাজ করবে? সেই পরম সত্য বলে তো একটা লক্ষ্য থাকবে, সেইটাকে আমরা কেউ ঈশ্বর বলি, কেউ শক্তি বলি, কেউ পরমা প্রকৃতি বলি। তো সেই ঈশ্বর সেদিন যদি না থাকেন, চরম অস্তি একটা না থাকে, তাহলে তো সব কিছু অর্থহীন। আর যদি তিনি থাকেন, তাহলে তাকে পাওয়াই হবে জীবনের একমাত্র লক্ষ্য, অন্য কিছুকে আর কে পরোয়া করে? এই কথাটা নিবেদিতা প্রাণে লাগলো। তবুও তিনি একটা স্পষ্ট কিছু, আরো ডেফিনিট কিছু একটা স্বামীজি বলুক, মানে উনি ঠিক কি চাইছেন সেটা উনি অপেক্ষা করছিলেন। অবশেষে সত্যি সত্যি স্পষ্টভাবে স্বামীজি বললেন। 7ই জুন উনি নিবেদিতাকে একটি চিঠি লিখলেন। তাকে লিখলেন, প্রিয় মিস নোবেল। চিঠিটা বড়, কিন্তু তার বাছাই অংশটা আমি বলছি। যেটা প্রথম চিঠিটা যেটা দিয়ে শুরু করলেন, সেইটার উপরেই সমস্ত রামকৃষ্ণ মিশনের যত কাজ সবগুলো দাঁড়িয়ে আছে। মেন কথাটা বললেন উনি বেদান্তের। উনি বললেন, মানুষের আমার যে বক্তব্য, সেটা আমি অতি সংক্ষেপে বলা যেতে পারে। সেটা হলো মানুষের অন্তরের দেবত্বকে প্রকাশ করা এবং জীবনের প্রতি কাজে তাকে কাজে লাগানো, পথ দেখানো, এটাই হচ্ছে আমার জীবনের ব্রত। তা তোমার মধ্যে একটা জগৎ আলোড়নকারী শক্তি আছে, সেটা আমার কাছে এখন আর কুসংস্কার নয়, তুমিও বোধহয় সেটা বুঝতে পারো। আর আমার ভারতে নারী শিক্ষার জন্য কিছু পরিকল্পনা আছে, আমার মনে হয় তুমি আমাকে সেই কাজে অনেক সাহায্য করতে পারো। আর একটা কথা কি জানো, জগতে এটাই বরাবরের নিয়ম, আত্মোৎসর্গ মানে সেলফ স্যাক্রিফাইস, এটার উপরেই কিন্তু সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। যারা সাহসী,
যারা বরেণ্য, যারা শ্রেষ্ঠ, চিরকাল ধরে তাদের ত্যাগের উপরেই কিন্তু দেশের সমস্ত দেশ এবং জাতির ভবিষ্যৎ উন্নতিগুলো নির্ভর করে। সুতরাং বহুজন হিতায় বহুজন সুখায় তাদেরকে প্রাণ দিতে হয়। তুমি কি যেতে প্রস্তুত? এরকম একটা আহ্বান করলেন এবং বললেন যে আমি আমার অন্তরের অফুরন্ত আশীর্বাদ তুমি জানবে। এই কথাটা শোনার পর নিবেদিতা মনে মনে স্থির করলেন তিনি ভারতে যাবেন। তো অবশেষে উনি ভারতে এলেন। এখানটাকে সংক্ষেপ করলাম। ভারতে এলেন 1898 28শে জানুয়ারি। হ্যাঁ, মোমবাসা জাহাজ কলকাতা বন্দরে এলো। অনেক দ্বিধা, অনেক দ্বন্দ্ব নিয়ে নিজের দেশ, নিজের স্বজন পরিজন, বিলাসবহুল জীবন, বিদ্যুৎ সমাজে মেলামেশা সমস্ত কিছু ছেড়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ালেন উনি। বিবেকানন্দকে মনে মনে আচার্য রূপে গ্রহণ করেছেন। তখন তিনি তার ব্রতে সামিল হতে উনি এলেন, ভারতবর্ষে এলেন। তো এই যখন নিবেদিতা আসছেন ভারতে, স্বামীজি তার হাতে নারী শিক্ষার যে দিকটা ধরাচ্ছেন যে এরপর তোমাকেই নারী শিক্ষার ব্রতটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমি আর বেশি দিন থাকবো না। এই ব্রত উদযাপনের আগে আমাদের ভারতের কি অবস্থা ছিল? ভারতে কি নারী শিক্ষা বলে কিছু ছিল না? সেটা আমি সংক্ষেপে একটুখানি বিভিন্ন জায়গা থেকে আমি একটা তথ্য জোগাড় করেছি, আমি তোমাদের বলবো। এটা খুব বেশি জায়গায় পাইনি। আমাদের নিবেদিতা এলেন তো 1898, তার অনেক আগে 1821 সালে মিস অ্যানি মেরি কুক বলে একজন ইংরেজ মহিলা নভেম্বর মাসে 1821-এ উনি ভারতে এসেছিলেন এই নারী শিক্ষার মানে মেয়েদের স্কুল খুলবেন বলে ওই প্ল্যান নিয়েই উনি পরিকল্পনা নিয়েই এসেছিলেন। তো উনি এসে 1822 সালের জানুয়ারি থেকে মে এই 5 মাসের মধ্যে কলকাতায় মোট 8টা স্কুল খুলেছেন, মেয়েদের স্কুল তখনকার দিনে। তো এটা আমি সদ্যই জেনেছি, এটা আমি জানতাম না। একটা হচ্ছে খনখনিয়া স্কুল, ওটা 25শে জানুয়ারি 25 জন মেয়ে নিয়ে শুরু হয়। তারপরে হচ্ছে মির্জাপুর স্ট্রিট স্কুল। মির্জাপুর স্ট্রিট স্কুলে ওটা মুসলমান প্রধান এলাকা ছিল। প্রথম দিকে যদিও 22 জন মেয়ে ভর্তি হলো, কিন্তু ধীরে ধীরে ছাত্রী সংখ্যা কমতে লাগলো। তখন অভিভাবকরা এসে ওনাকে বললেন যে আপনি আর একটা স্কুল করুন। তো ওই মির্জাপুর স্ট্রিটে একটু দূরে আর একটা স্কুল হলো। তো এই 3টে গেল। তারপরে হলো শোভাবাজার স্কুল, কৃষ্ণরাজার স্কুল, শ্যামবাজার স্কুল। শ্যামবাজার স্কুল একটা মুসলমান মেয়ের উদ্যোগে খোলা হলো 45 জন বালিকা নিয়ে। তারপর হলো মল্লিক বাজার স্কুল। মল্লিক বাজার স্কুল খুললেন ওই এলাকার একটা খুব প্রভাবশালী ব্যক্তি, কিন্তু তিনি খুব একটা শিক্ষিত ছিলেন না। এরপর হলো কুমোরটুলি স্কুল। কুমোরটুলি স্কুল 18ই মে, মানে ওটাই লাস্ট স্কুল, 18 জন মেয়ে নিয়ে শুরু হলো। একজন পণ্ডিত ব্যক্তির উদ্যোগে স্কুলটা শুরু হলো। এই 8টা স্কুল অনেক আগে 1822 সালে কলকাতায় স্থাপিত হয়ে গেল, মেয়েদের স্কুল। কিন্তু সমস্ত স্কুলগুলোই ওরা যদিও ওই অ্যানি মেরি কুক ওনার সাথে রেভারেন্ড উইলসন নামে একজন পাদ্রী পরে বিয়ে হলো, ওরা দুজন স্বামী স্ত্রী মিলে ওই মেয়েদের শিক্ষার ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো একটা কারণে স্কুলগুলো দাঁড়ালো না, সব একে একে বন্ধ হয়ে গেল। তার জন্য মেন প্রধান ব্যাপারটা ছিল কি হচ্ছে, হাসছো কেন? মাকে বলছি 8টা স্কুল ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। তারপর হলো কি কি হয়েছে? কোনো অসুবিধা হচ্ছে? এই 8টা স্কুল ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। স্বামীজি ভারতে ইতিমধ্যে তার 1858, স্বামীজির জন্ম হয়েছে 1863, তার জন্মের আগে 1858 সালে বিদ্যাসাগরের উদ্যোগে 35টা স্কুল স্থাপিত হয়েছে, মেয়েদের স্কুল। দেখো আমাদের কলকাতার উপর বালিকা বিদ্যালয় নিয়ে অনেক কাজ হয়েছে, অনেকে অনেক কিছু করেছে। বিদ্যাসাগর 35খানা স্কুল উনি স্থাপন করেছিলেন, কিন্তু সমস্ত স্কুল একে একে বন্ধ করে দিতে হয়েছে। উনি ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেছিলেন, স্কুলগুলো চালাবার জন্য তো পয়সার দরকার। তো ব্রিটিশ সরকার মেয়েদের স্কুলের জন্য একটা পয়সাও দিতে রাজি হয়নি। তো বিভিন্ন বড় ব্যক্তিদের কাছ থেকে চেয়ে চিনতে স্কুলগুলো চলছিল, ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। এই ছিল পরিস্থিতি। এরকম পরিস্থিতিতে স্বামীজি 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের জয় জয়কার করে উনি ঘোষণা করে ভারতবর্ষে ফিরলেন, আর নিবেদিতাকে স্ত্রী শিক্ষার কাজে এগিয়ে যাওয়ার জন্য যে দায়িত্বটা দিলেন। তো তার মধ্যে হলো কি, 1868 সালে সোমপ্রকাশ বলে একটা পত্রিকা, তারা সমস্ত সমাজের সার্ভে করে ওরা বিশ্লেষণ করে দেখলো যে আমরা যে এত চেষ্টা করছি বালিকাদের শিক্ষার জন্য,
তখন ইতিমধ্যে সমাজে একটা সাড়া পড়েছে, মানে ছেলেরা অনুভব করতে শুরু করেছে যে হ্যাঁ, আমাদের মেয়েদের শুধুমাত্র একটা বায়োলজিক্যাল এক্সিস্টেন্স হয়ে থাকলে চলবে না, যে পতির পুণ্যে সতীর পুণ্য, পতির কল্যাণ চিন্তা আর সন্তানের জন্ম দেওয়া, সন্তানের জন্য চিন্তা করা, মেয়েদের ভূমিকা শুধু এইটুকু নয়, মেয়েদেরকে পড়াশোনা করাতে হবে। এই প্রয়োজনটা পুরুষরা অনুভব করতে শুরু করেছেন, কিন্তু কোনো একটা কারণে স্কুলগুলো দাঁড়াচ্ছে না। কেন দাঁড়াচ্ছে না? তখন ওই সোমপ্রকাশ পত্রিকা 1868 সালে ওরা একটা সার্ভে করে ওরা বললো 5টা মূল কারণ। এক হলো আমাদের দেশের ছেলেরাই খুব একটা ভালোভাবে শিক্ষিত নয়, তো তারা কি করে মেয়েদের শিক্ষার জন্য চেষ্টা করবে। 2, মেয়েদের বাল্য বিবাহ ছিল আমাদের দেশে, খুব অল্প বয়সে বিয়ে হয়ে যেত, বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে আর স্কুলে পাঠাচ্ছে না। 3 হলো বিয়ের পর শ্বশুরবাড়িতে তারা বিয়ের আগে যেটুকু পড়াশুনো শিখছে সেটুকু ভুলে যাচ্ছে, চর্চা হচ্ছে না। 3। 4 নম্বর হলো শিক্ষকদের অল্প বেতন। এতই কম বেতন দেওয়া হতো, যেহেতু স্কুলগুলোই দানের উপর দাঁড়িয়ে ছিল, সেজন্য শিক্ষকদের বেতন খুবই কম ছিল। তারা কিছুদিন পর পর ছেড়ে দিত, চাকরি ছেড়ে দিত, যার জন্য এগোতো না স্কুলটা। আর 5 নম্বর কারণ হিসাবে কেউ কেউ বললো যে বিদেশের মেয়েরা খুব একটা কাজকর্ম করতে হয় না, ওরা হোটেলে হোটেলে খেয়ে নেয়, তার জন্য ওদের অনেক সময় থাকে, ওরা পড়াশোনা করতে পারে। আমাদের দেশের মেয়েদের প্রচুর ঘরে কাজ করতে হয়, তারা পড়াশোনার অবসর পায় না। এই 5টা কারণ। তো ইতিমধ্যে শিক্ষা নিয়ে বিশাল একটা আন্দোলন হয়ে গেল সমাজের উপর, যে আমাদের কিছু একটা করতে হবে। এই আন্দোলন বাদ প্রতিবাদের ফলে ক্যালকাটা ইউনিভার্সিটি, আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট ফলে 1878 সালে একটা আইন পাস হলো, যে মেয়েরাও ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবে। বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য গার্লস শুড বি অ্যাডমিটেড উইথ সার্টেন রুলস, কিছু নিয়মের অন্তর্ভুক্ত হয়ে তারা পরীক্ষায় বসতে পারবে। এই নিয়মটা চালু হওয়ার পর সরলা ঘোষাল, তিনি ঠাকুরবাড়ির মেয়ে, তিনি বেথুন কলেজ থেকে প্রথম এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছেন। তো তার সেই পরীক্ষা দেওয়ার খবরে তার মামা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিশ্বকবি স্বয়ং। তিনি বালক পত্রিকা বলে একটা পত্রিকা বেরোতো, তাতে উনি একটা মন্তব্য করলেন যে স্ত্রীদের বিদ্যা শিক্ষার প্রয়োজন আছে, তাহার অর্থ বুঝিতে পারি, কিন্তু স্ত্রী লোকেরা কেন যে পরীক্ষা দিবে তাহার অর্থ বুঝিতে পারি না। তাহলে ব্রাহ্ম সমাজ, যারা কিনা সমাজের প্রগতিশীল বলে পরিচিত, এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতন ব্যক্তি যখন মেয়েদের পরীক্ষা দেওয়া নিয়ে এরকম একটা মন্তব্য করছেন, তাহলে বোঝা উচিত যে আমাদের তখন কিরকম অবস্থা ছিল সমাজের মেয়েদের। এই অবস্থায় নিবেদিতা এলেন, এবং উনি 1898-এর 28শে জানুয়ারি এলেন, এবং 13ই নভেম্বর কালী পুজোর দিন রবিবার বাগবাজারে 16 নম্বর বোসপাড়া লেনে উনি একটা বালিকা বিদ্যালয় স্থাপন করলেন। সেই বিদ্যালয়ে উদ্বোধনের দিন এলেন স্বয়ং জগৎজননী শারদা মা। তিনি এসে প্রদীপ জ্বালিয়ে বিদ্যালয়ের উদ্বোধন করলেন এবং আশীর্বাণী করলেন যে এই বিদ্যালয়ের উপর যেন জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয়, এবং এখান থেকে যারা শিক্ষিতা হবে সেই সমস্ত মেয়েরা যেন আদর্শ নারী হিসাবে গড়ে ওঠে। এই আশীর্বাদ শুনে নিবেদিতা বললেন যে এর থেকে বড় আশীর্বাদ আমার অন্তত জানা নেই, যে এর থেকে বড় কোনো আশীর্বাদ হতে পারে। তিনি শ্রীশ্রীমাকে চিনেছিলেন, তার নিজের ভেতরের যে মনীষা ছিল সেই মনীষা দিয়ে এবং তার আধ্যাত্মিক প্রজ্ঞা দিয়ে তিনি মাকে চিনেছিলেন। সেটা অত সহজ ছিল না তখনকার দিনে, এমনকি শ্রীরামকৃষ্ণের যে সন্ন্যাসী শিষ্য তারা পর্যন্ত মায়ের স্বরূপ চিনতে ভুল করতেন, তার গুরুপত্নী হিসাবেই তাকে দেখতেন। তারা সবে সবে স্বামীজির চোখ দিয়ে মাকে চিনতে শুরু করেছেন। স্বামীজি বলতেন যে ভায়া, তোমরা মাকে এখনো চেনোনি, কালে চিনবে। তো সেই রকম অবস্থায় নিবেদিতা বাইরে থেকে একজন বিদেশিনী, তিনি এলেন মাত্র 1 মাস মায়ের সাথে সঙ্গ করার পর উনি নেল হ্যামন্ড ওনার বান্ধবীকে চিঠি লিখছেন যে আমার বিচারে বর্তমান পৃথিবীর অনারম্বর সাজে তিনি এক মহত্তমা নারী। এত বড় কথাটাই যে মূল্যায়নটা তিনি মায়ের উপর করলেন, এটা অসাধারণ। ওই মা এবং গুরু বিবেকানন্দ, এই দুজনের অমোঘ আশীর্বাদে বিবেকানন্দ তাকে 1902 সালে বারাণসী থেকে চিঠি লিখেছিলেন যে মহামায়া স্বয়ং তোমার হৃদয়ে এবং বাহুতে উদ্বুদ্ধ হোক, অপ্রতিহত সর্বপ্রকার শক্তি তোমাকে জাগরণ হোক। আমি আমার অন্তর থেকে তোমাকে আশীর্বাদ করছি, তুমি কাজ করো, তোমার সাফল্য অনিবার্য। বিভিন্ন সময় বিভিন্নভাবে চিঠি দিয়ে তিনি তাকে উৎসাহিত করলেন যে তোমার মধ্যে জগৎ আলোড়নকারী শক্তি আছে। আমার মনে হয় ভারতের কাজের জন্য এখন মেয়েদের শিক্ষার জন্য পুরুষের থেকে একজন নারীর প্রয়োজন বেশি, এবং নারী, সেই নারী হবেন একজন সিংহিনী, যেটা আমাদের ভারত এখনো সেরকম মহিয়সী নারীর জন্ম দিতে পারছেন না। তার জন্য আমাদের বিদেশ থেকে ধার করতে হবে। আর আমার মতে তোমার মধ্যে আছে পবিত্রতা, ত্যাগ,
অপূর্ব প্রেম, দৃঢ়তা, তোমার এই সমস্ত, এবং তার উপর তোমার কেল্টিক রক্ত তোমার ধমনীতে বইছে, এই সমস্ত কিছু মিলিয়ে তুমি সেই উপযুক্ত নারী বলে আমার বিশ্বাস। এইভাবে তিনি নিবেদিতার আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিলেন। নিবেদিতা স্কুল করলেন। এই স্কুলটার জন্য উনি সমস্ত প্রাণ ঢেলে দিলেন। প্রাণপণে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে উনি ছাত্রী জোগাড় করতেন। তখন মেয়েদের তো বিদ্যালয়ে পড়তে পাঠানো বাড়ি থেকে অভিভাবকরা মেনে নিতেন না। গিরিবালা ঘোষ বলে একজন তার স্মৃতি কথায় লিখছেন যে উনি মামার বাড়িতে থেকে নিবেদিতার স্কুলে পড়তে আসতেন। তো বিভিন্ন ছোট নাতা তার মামা তার স্কুলে যাওয়া বন্ধ করে দিত। এরকমই কয়েকদিন আসেননি, তখন উনি লিখছেন যে সিস্টার ঘোড়ার গাড়ি করে নিজে আমাদের বাড়িতে এলেন, এসে আমার মামার সঙ্গে কথা বললেন। কথা বলতে বলতে উনি বললেন যে দেখুন, আমি জানি বুদ্ধ, খ্রিস্ট, চৈতন্য এরা যারাই বড় বড় যুগে যুগে মানুষের জন্য কাজ করতে এসেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক বাধা পেয়েছেন তারা। আপনি আমাকে যা ইচ্ছা হয় বলুন, আমি কিছু বলবো না, কিন্তু আপনার মেয়েটিকে আমাকে দিন। দেখুন, ওরা তো ঘরের কত কাজ করে, ঘরের কাজ করে, গঙ্গা স্নান করতে যায়, কালীঘাটে পুজো দিতে যায়, এরকমই একটু অবসর সময়ে সকাল 11টা থেকে বেলা 4টে পর্যন্ত আমি চাইছি, ভিক্ষে চাইছি, বলুন আপনি মেয়েটাকে দেবেন কিনা, বলুন বলুন। বলতে বলতে উনি আমার মামার পায়ের কাছে বসে পড়লেন। গিরিবালা যদি আড়াল থেকে দাঁড়িয়ে সব শুনছিলেন। তখন মামা খুব অস্বস্তিতে করে বললেন, ঠিক আছে ঠিক আছে সিস্টার, আপনি উঠুন, বলে ওই গিরিবালাকে ডাকিয়ে ওনার হাতে দিলেন, এই নিন আপনার ছাত্রী। এইভাবে উনি ছাত্রী জোগাড় করতেন। তারপর তখনকার দিনে অনেক ছোট ছোট বালিকা বয়সে বিধবা হয়ে যেত, সেই সব বাল বিধবা মেয়েদের উনি শিক্ষার প্রয়োজন মনে করতেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে ডেকে আনতেন। এরকম একজন আসতেন প্রফুল্লমুখী দেবী। উনি ভবিষ্যতে বলছেন, লিখছেন, স্মৃতিচারণ করছেন যে সিস্টার আমাকে অসম্ভব ভালোবাসতেন। আমার যেদিন একাদশী থাকতো, আমি শুকনো মুখে স্কুলে যেতাম, আমার মুখ দেখে সিস্টারের চোখে জল আসতো। তিনি আমাকে আলাদা করে পাশে বসিয়ে আমার জন্য রাখা থাকতো ফল, মিষ্টি, দুধ, কোনোদিন ঘোল। সেটা আবার ওনার এত ফিলিংস ছিল যে আমি তো খ্রিস্টান, আমি ছুঁয়ে দিলে ওই বিধবার খাওয়া নষ্ট হবে, সেজন্য স্পর্শ বাঁচিয়ে দূরে বসে ওনাকে কাছে বসিয়ে খাওয়াতেন। যেদিন খাওয়াতে পারতেন না, ওনার আফসোসের সীমা থাকতো না। একদিন এরকম প্রফুল্লকে খাওয়াতে ভুলে গেছেন, নানা কাজে সময় চলে গেছে, উনি সন্ধ্যাবেলায় জগদীশচন্দ্র বসুর বাড়িতে চলে গেছেন। সেইখানে মিটিং করতে করতে হঠাৎ ওনার মনে পড়েছে প্রফুল্লকে খাওয়ানো হয়নি। তখনই উনি গাড়ি করে স্কুলে ফিরে এসছেন। ততক্ষণে সন্ধ্যে হয়ে গেছে, ছেলেমেয়েরা বাড়ি চলে গেছে। মেয়েরা দারোয়ানকে দিয়ে প্রফুল্লকে ঘর থেকে ডাকিয়ে আনালেন। এনে যেই না ও এসেছে, ওকে একদম দুহাতে বুকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে কাঁদছেন, বলছেন, ও আমার মেয়ে, ইংলিশে লেখা মাই চাইল্ড, মাই চাইল্ড, আমি খেয়েছি, আমি তোমাকে খাওয়াতে ভুলে গেলাম, এই বলে কাঁদছে। বলছে সিস্টারের কাছ থেকে আমরা এরকম ভালোবাসা পেয়েছি। ওনার স্কুলে নিবেদিতা বিদ্যা, ওই পরে নিবেদিতা নাম হয়, তো বালিকা বিদ্যালয় উনি সারদা মায়ের নামে রেখেছিলেন স্কুলটা। তো সেই স্কুলে তেঁতুলের বিচি দিয়ে মেয়েদের অঙ্কের গণনা শেখাতেন। তারপর স্বামীজি ওনাকে শিক্ষা সম্পর্কে নিজের কতগুলো দৃষ্টিভঙ্গি বলেছিলেন যে তুমি যখন মেয়েদের জন্য স্কুল করবে তখন এই জিনিসগুলো মাথায় রাখবে, যে কতগুলো তথ্য খালি মেয়েদের বিলিয়ে দেওয়া মানেই কিন্তু শিক্ষা নয়, সেটা প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা হচ্ছে মনের প্রসার হওয়া। আমাদের মন কতটা বড় হলো, আমরা লোকের জন্য কতটা অনুভব করতে পারলাম, সেটাই হলো প্রকৃত শিক্ষা। আর কখনো পাশ্চাত্যের অনুকরণ যেন মেয়েরা না করে। আমাদের দেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী সীতা, সাবিত্রী, দময়ন্তী এই নারী চরিত্রের আদলে হবে মেয়েরা আদর্শ শিক্ষা গ্রহণ করে আদর্শ নারী হবে তারা। এবং পড়াশোনা শেখানোর সঙ্গে সঙ্গে তুমি ওদের একটুখানি কারিগরি শিক্ষা দেবে, যেমন সুতো দিয়ে সেলাইয়ের কাজ করা, বড়ি দেওয়া, আলপনা দেওয়া, ছবি আঁকা, মাটির মূর্তি তৈরি করা, যাতে এই হাতের কাজগুলো কোনো প্রয়োজন পড়লে ওরা বিক্রি করে কিছুটা পয়সা রোজগার করতে পারে। তো নিবেদিতা এগুলো সমস্ত আত্মস্থ করেছিলেন এবং গুরুদেবের কথা অক্ষরে অক্ষরে গ্রহণ করেছিলেন। তিনি সেটা পালন করার জন্য প্রাণপণ চেষ্টা করতেন। সবই পড়াশোনার সঙ্গে সঙ্গে এইগুলো হতো। তিনি কতখানি ভালোবাসতেন দেশীয় সংস্কৃতি, সেটা দুটো একটা ছোট কথা বলি। মহারাজ বলবো। তা উনি বাংলা একদিন এসে বললেন ক্লাসে যে কি করছো, একটা মেয়ে বললো লাইন টানছি। তখন উনি খুব রেগে গেলেন, বললেন লাইন তো ইংরাজি কথা, তোমরা ইংরাজি কেন বলবে, লাইনের বাংলা কি? তখন একটা মেয়ে বললো রেখা, রেখা টানছি। তো খুব খুশি হলেন। আবার ইতিহাস ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করলেন আমাদের দেশের রানী কে? তখন মেয়েরা বললো মহারানী ভিক্টোরিয়া। নিবেদিতা রেগে গেলেন, বললেন মহারানী ভিক্টোরিয়া কেন, তোমাদের রানী তো সীতা। তারপর উনি ভারতের প্রতি ভালোবাসার মেয়েদের কিভাবে শেখাতেন। উনি বলতেন দেখো ভারতবর্ষ তোমাদের মা, তোমরা জপ করবে ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ, মা মা মা, এইভাবে জপ করবে বলে
ওনার গলায় রুদ্রাক্ষের মালা থাকতো, দেখবে ছবিতে এরকম মালাতে এরকম হাত একটা রেখে ওনার ছবি আছে। উনি সব সময় রুদ্রাক্ষের মালায় ভারত 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 জপ করতেন। তাহলে ভেবে দেখো, আমরা ভারতীয়, উনি কিন্তু ভারতীয় নন, আইরিশ, কিন্তু উনি একটা মানুষ দেশকে কতটা ভালোবাসলে সেই দেশের নামের মন্ত্র জপ করা যায় মালায়, উনি এতখানি ভালোবাসতেন। একবার বিবেকানন্দ সোসাইটির কয়েকজন ছেলে নিবেদিতার সঙ্গে দেখা করতে এসেছে। নিবেদিতা ওদের জিজ্ঞাসা করলেন, তোমরা ধর্ম বলতে কি বোঝো? ওরা যথাসাধ্য বলল, তার মধ্যে নৈতিক চরিত্র, ত্যাগ, সেবা, পরোপকার সমস্ত কথাই বলেছিল। কিন্তু সমস্ত নিবেদিতা শুনলেন, শুনে বললেন, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, এগুলো সনাতন ধর্মেরই কথা, এতে কোনো ভুল নেই, কিন্তু এর থেকে উচ্চতর, এর থেকে মহৎ একটা আদর্শ আমি তোমাদের দেব, সেটা হলো তোমাদের দেশকে ভালোবাসা। দেখো, নিজের মাকে তোমরা যেরকম ভাবে ভালোবাসো, তার সাথে কোনো রকম তফাৎ করো না, দেশকেও তোমরা সেইভাবেই ভালোবাসো, দেশ মানে মা। এই বলে কিছুদিন বাদে প্রমথরঞ্জন পাল নামে একজন ছাত্র ছিলেন ওই বিবেকানন্দ সোসাইটি, তিনি বলছেন যে সিস্টার এসে উপস্থিত হলেন একটা লম্বা প্যাকেট নিয়ে ওই বিবেকানন্দ সোসাইটিতে, গিয়ে দারোয়ানকে ডাকালেন, ডাকিয়ে হল ঘরে হাতুড়ি পেরেক টানালেন, দিয়ে একটা টানিয়ে দিলেন, বিশাল বড় ওই প্যাকেট থেকে বেরোলো একটা ভারতের ম্যাপ, মানচিত্র, টানিয়ে দিয়ে বললেন, এসো। সবটা ডাকলেন ছাত্রদের, দেখো এটা দেখছো, তোমরা তো ভূগোলে পড়েছো ভারত সম্পর্কে, তোমরা জেনেছো যে পাহাড়, নদী, মরুভূমি, এগুলো হচ্ছে দেশের বাইরের রূপ। আর এখন তোমরা যেটা দেখছো, এটাকে কিন্তু একটা ছাপা কাগজ বলে মনে করো না, এটা হচ্ছে তোমাদের মায়ের ছবি, মা, তোমাদের ভারত মাতার ছবি। এটা তোমরা পৃথিবীর যেখানে যাও, যে প্রান্তে যাও, বুকের মধ্যে এই ছবিটা যেন সবসময় জল জল করে। বলো সবাই, সবাই চোখ বন্ধ করো তো, কিছুক্ষণের জন্য বাইরের চোখ বন্ধ করো, বন্ধ করে মনে মনে মানুষ চোখে মায়ের ছবিটা দেখো, মায়ের চরণে প্রণাম জানাও। ইউ শুড লাভ হার, ইউ শুড রেসপেক্ট হার, ইউ শুড সার্ভ হার, এন্ড উইথ মোস্ট রেভারেন্সিয়াল স্যালুটেশন ইউ শুড ওয়ার্শিপ হার। আমার সঙ্গে সবাই একসঙ্গে বলো তো, বন্দে মাতরম। তোমরাও বলো, বন্দে মাতরম। নিবেদিতা বললেন, সব ছাত্ররা তার সাথে বন্দে মাতরম বলল। তখন সেই প্রমথরঞ্জন পাল লিখছেন অত বছর পরে যে 1903 সালে ওই ছাত্রাবাসের ছোট্ট ঘরে যে বন্দে মাতরম মাতৃমন্ত্রটা উচ্চারণ হলো, তার ঢেউ যেন আমাদের বুকের মধ্যে একদম অন্তরের অন্তঃস্থলে এসে লাগলো। এত আবেগ, এত ভালোবাসা ছিল সেই শব্দটার মধ্যে। একটা মন্ত্র তো একটা শব্দই থাকে, সেই মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা হয় হচ্ছে সাধক বা সাধিকা যখন তপস্যা করে, তার সাধনা দিয়ে সেই মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা হয়। ঠিক যেমন মাটির বিগ্রহ আমরা পুজো করে, পূজক সেই মন্ত্র করে তাকে প্রাণ প্রতিষ্ঠা করে, তখন সেই মৃন্ময়ী হয় চিন্ময়। তেমন ভাবে ওই বঙ্কিমচন্দ্রের, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে এই মাতৃমন্ত্রটা ছিল, বন্দে মাতরম। সেইখান থেকে তুলে এনে নিবেদিতা তাকে প্রাণ প্রতিষ্ঠা করলেন, আর সমস্ত দেশে আগুনের মতন সেই বন্দে মাতরম মন্ত্র ছড়িয়ে পড়লো। এরকম ছিল নিবেদিতার ভালোবাসা। তো স্বামীজি একদিন বলেছিলেন, ইন্ডিয়া শ্যাল রিং উইথ হার। শ্যাল মানে, শ্যাল আর উইল কথাটা জানবে, দুটো তফাৎ থাকে। উইল মানে ভবিষ্যতে হবে, শ্যাল মানেও হবে, কিন্তু শ্যাল কথাটার মধ্যে জোর থাকে, মানে সেটা হবেই। স্বামীজি বলেছিলেন, কথা মিথ্যে হওয়ার নয়, ইন্ডিয়া শ্যাল রিং উইথ হার, মানে সমস্ত ভারতবর্ষ নিবেদিতার সঙ্গে স্পন্দিত হবে। আমরাও দেখো আজকে তার ১৫০বার্ষিকীর চৌকাঠে দাঁড়িয়ে আমরাও যেন বলতে পারি, আমাদের সমাজের বুকে শত শত নিবেদিতা আসুক, আগুনের বিস্ফোরণ বুকের মধ্যে নিয়ে আসুক তিনি। আমি একটা জিনিস বলবো, দেখো ১৫০বার্ষিকী উপলক্ষে আমরা যাকে শ্রদ্ধা জানাই, তার জন্য এই ধরনের কত যুব সম্মেলন হয়, কত বক্তৃতার আয়োজন হয়, কত বই লেখা হয়, প্রবন্ধ লেখা হয়, সবকিছু হয়। কিন্তু সব থেকে বেশি শ্রদ্ধা জানানো কিসে হয় বলতো একটা মানুষের প্রতি? তার চাওয়াগুলো যদি আমরা পূরণ করতে পারি। তিনি কি চেয়েছিলেন? তিনি কি চেয়েছিলেন বলতো? তিনি দেশটাকে ভালোবাসতেন প্রাণ দিয়ে। তিনি চেয়েছিলেন প্রত্যেকটা মানুষ দেশকে মায়ের মতন ভালোবাসুক। তার গুরু বিবেকানন্দ এবং দেশ মাতা ভারত দুটো তার কাছে মিলেমিশে এক হয়ে গিয়েছিল। তাহলে আমরা যেন দেশের জন্য ভালোবাসার সবকিছু করতে পারি, এটা তার একটা চাওয়া। আমরা যদি তাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, তাহলে আমরা সেটা চেষ্টা করব। দুই, তিনি চেয়েছিলেন মেয়েরা শিক্ষিত হোক। সেই শিক্ষাটা পাশ্চাত্য অনুকরণ করে নয়, দেশের সংস্কৃতিকে আত্মস্থ করে সুশিক্ষিত হয়ে উঠুক, আমরা সেই কাজ এগিয়ে নিয়ে যাব। তিন, তিনি কি চেয়েছিলেন? তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা ভালোবাসতেন, কারণ তিনি প্রথম যখন কলকাতায় এলেন, কিছুদিনের মধ্যেই কলকাতায় প্লেগ দেখা দিয়েছিল মহামারীর মতো।
উনি বাড়ি বাড়ি গিয়ে লোককে স্বাস্থ্যবিধি শেখাতেন, বলতেন আপনারা রাস্তাঘাটে নোংরা ফেলবেন না, নোংরা আবর্জনার মধ্যে চুন ঢেলে দিন যাতে জীবাণু ছড়িয়ে না পড়ে, ওটা ঢাকা পড়ে। কেউ শুনতো না। যেই উনি ঘর থেকে বেরোচ্ছেন, মেয়েরা এত অজ্ঞ ছিল, আবার রাস্তায় নোংরা ঢেলে দিচ্ছে। তখন উনি হতাশ হয়ে কি করলেন, ঝাঁটা বালতি নিয়ে রাস্তায় নামলেন। ওনার দেখা দেখি যে একজন বিদেশি নিয়ে এসে আমাদের রাস্তা পরিষ্কার করছে, তখন তরুণ যুবকদের মধ্যে একটা মনের মধ্যে লাগলো, তারা এসে নিবেদিতার সঙ্গে ওই কাজে যোগ দিলেন। এখন দেখো স্বচ্ছ ভারত অভিযান নিয়ে এত হই হই হচ্ছে। তখন অত বছর আগের কথা, 100 বছরেরও আগে, তখন কিন্তু কোনো টিভি ছিল না, মিডিয়া ছিল না, কোনো প্রচার ছিল না। নিবেদিতা যে কাজটা করেছেন কোনো হাততালি পাওয়ার জন্য, কারুর প্রশংসা করানোর জন্য, বাহবা পাওয়ার জন্য, ছবি ওঠানোর জন্য করেননি। তিনি সম্পূর্ণ খাঁটি ভালোবাসা, মানুষের প্রতি দরদ, যে মানুষ অসুখে কষ্ট পাচ্ছে, মারা যাচ্ছে, তারা যাতে ভালো থাকে, সেই বোধ থেকে একদম অন্তর থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন ওই কাজটাকে। তাহলে আমরা যেন এইটুকুনি অন্তত ভাবতে পারি যে আমরা আমাদের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কোনো কারুর বাহবা পাওয়ার জন্য না, নিজেদের ভালোর জন্য। আর 4 নম্বর, তিনি চেয়েছিলেন আদর্শ ভালোবাসতে। তিনি আদর্শকে মানুষ যেন একটা মহৎ আদর্শ নিয়ে জীবনযাপন করতে পারে, আদর্শের জন্য প্রাণ দিতে পারে। তিনি একটা আদর্শকে অনুসরণ করে সুদূর ইংল্যান্ড থেকে ভারতে এলেন, নিজের সারাটা জীবন তিলে তিলে ক্ষয় করে দিলেন। কোনো অবস্থাতে তিনি আদর্শের সাথে কোনো আপোষ করেননি। এমন অবস্থা দাঁড়ালো তার স্বজাতীয়দের কাছে তিনি উপেক্ষা পেতেন, তাচ্ছিল্য পেতেন, যে কি এত প্রতিভা ছিল, এত সুন্দর মানে বিদেশে আরামে জীবন কাটাতে পারতো, কি করছে গিয়ে, এরকম একটা তাচ্ছিল্য তিনি নিজের দেশবাসীর কাছ থেকে পেয়েছেন। আর ভারতবাসী, ভারতের লোকেরা তো তাকে বেশিরভাগ লোকে বোঝেইনি। তার 53 বছরে এখনো নিবেদিতার কাজের মূল্যায়ন কতটুকুই বা হয়েছে, সমস্ত কিছুকে তিনি গ্রাহ্যই করেননি। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলছেন লোকমাতা। তিনি বললেন যে তার গুরু বিবেকানন্দ পর্যন্ত একটা সময় তার প্রতি উদাসীন হয়ে পড়েছিলেন। সেটার হয়তো অন্য কারণ ছিল, নিবেদিতা যাতে তাকে ছেড়ে, সেই ব্যক্তির প্রতি মোহটা ছেড়ে ওই ব্যক্তির ভাবে আদর্শকে ভালোবাসতে পারে, তার জন্য তিনি কিন্তু নিবেদিতাকে সরিয়ে দিয়েছিলেন, ডিট্যাচমেন্ট হয়েছিল। কিন্তু তখনকার জন্য সেটা তো নিবেদিতার পক্ষে খুবই আঘাতের ছিল। সেই সমস্ত কিছু সহ্য করেও কোনো কিছুই তাকে কিন্তু নিবেদিতা হতে বাধা দেয়নি। নিবেদন যে তিনি করবেন নিজেকে, কায় মনোবাক্যে করেই ছেড়েছেন। তো সেই নিবেদিতার শ্রদ্ধা, মানে তার 500 শ্রদ্ধা জানাতে গিয়ে আমি এটুকুই আমরা মানে আমাদের ব্রত হিসাবে নিতে পারি যে তিনি যা যা চাইতেন আমরা যেন সেই পথে চলতে পারি। আর সবশেষে আমি গতকালই ভাবতে ভাবতে নিবেদিতার উপর কটি লাইন কবিতা লিখেছি, সেইটুকু পড়ে আমি শেষ করব। আমাদের তরে আপনা বিলাতে এসেছিলেন নিবেদিতা, গুরুর আদেশে একই আধারে ভগিনী সেবিকা মাতা। বিবেকানন্দ অগ্নিতে পুড়ে খাঁটি সোনা তুমি হলে, সিংহিনী সমদৃপ্ত তেজেতে মানব সেবায় এলে। সূর্য ওঠা চেয়েছ দেখতে, তরি ডুববার কালে, তোমার পতাকা বইব আমরা প্রাণ দিয়ে সকলে। তপস্যা তোমার ব্যর্থ হবে না হে নিবেদিত প্রাণ, আগামী দিনের পৃথিবী গাইবে ভারতেরই জয়গান। নমস্কার। অসংখ্য